তিনি কখনো চিৎকার করে না, জনসমক্ষে বক্তৃতা দিয়ে জনতাকে উত্তেজিতও করে না। কোনো সামরিক প্যারেডে তাকে সামনে দাঁড়িয়ে সেনাদের নেতৃত্ব দিতে দেখাও যায় না। তবু তার মুখ থেকে বেরোনো একটিমাত্র বাক্য, একটি প্রেস বিবৃতি, একটি ঠান্ডা সতর্কবার্তা পুরো বিশ্বে ঘুম কেড়ে নিতে পারে। এই বিবৃতিতে কেঁপে ওঠে সরকার, আরেকটি রাডারে জ্বলে ওঠে সতর্ক সংকেত, আর কখনো কখনো তার একটি বাক্যই যথেষ্ট মিসাইল উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু করার জন্য। যখন গোটা বিশ্ব এক নায়কের দিকে তাকিয়ে থাকে, ক্যামেরা তখন কিম জং উনের হাসি, তার অদ্ভুত আচরণ আর পারমাণবিক হুমকির উপর ফোকাস করে, ঠিক তখনই তার ছায়ার ভিতরে দাঁড়িয়ে থাকেন আরেকজন নীরব, স্থির, ভয়ঙ্করভাবে হিসেবি। তিনি হলেন কিম ইয় জং। অনেকেই তাকে বলে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নারী। চলুন আজকের ভিডিওতে তার সম্বন্ধে জানা যাক। কিম ইয় জং উত্তর কোরিয়ার সেই নাম যাকে খুব কম মানুষ সরাসরি দেখেছে, কিন্তু যার লেখা একটি বাক্য গোটা পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বদলে দিতে পারে। তিনি কিম জং উনের ছোট বোন, কিন্তু শুধু বোন পরিচয়টি তার ক্ষমতা বোঝাতে যথেষ্ট নয়। তিনি জন্মেছেন কিম রাজবংশের ভেতরে, একটি পরিবার যেখানে রক্তই ক্ষমতা আর ক্ষমতাই রাষ্ট্র। উত্তর কোরিয়ার মতো পুরুষ প্রধান সামরিক শাসনের দেশে একজন নারীর এভাবে সামনে উঠে আসা নিজেই এক বিরল ঘটনা। কিন্তু কিম ইয় জং কেবল ব্যতিক্রম নন, তিনি আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী নারীদের একজন। তার শৈশব কেটেছে এমন এক দুনিয়ায় যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। উত্তর কোরিয়ার শাসক পরিবারের সন্তান মানেই সম্পূর্ণ গোপনীয়তা ছায়ার মতো জীবন। তার জন্ম, বেড়ে ওঠা, এমনকি স্কুল জীবনের বেশিরভাগ অংশই রাষ্ট্রের নথিতে ধোঁয়াশায় ঢাকা। বিশ্বাস করা হয় তিনি সুইজারল্যান্ডে পড়াশোনা করেছিলেন, একটি পশ্চিমা গণতান্ত্রিক দেশ যেখানে স্বাধীনতা ও ব্যক্তি স্বাচ্ছন্দ্য দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু বিদেশি শিক্ষা তাকে পশ্চিমের প্রতি সহানুভূতিশীল করেনি, বরং ছোটবেলা থেকেই তার পরিচয়ের ভেতরে গেঁথে দেওয়া হয়েছিল একটি কথা: কিম পরিবারই রাষ্ট্র, রাষ্ট্রই পরিবার। প্রোপাগ্যান্ডা, নিয়ন্ত্রণ আর আনুগত্য ছিল তার শিক্ষার মূল পাঠ। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন উত্তর কোরিয়ার ইমেজ মেকার। কিম জং উন বিশ্বমঞ্চে যেভাবে দেখা যায়, কখনো হাসি মুখে কূটনীতিক, কখনো ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়ানো শক্ত শাসক, এই দুই বিপরীত মুখের পেছনে কিম ইয় জংয়ের ছায়া স্পষ্ট। উত্তর কোরিয়ার প্রোপাগ্যান্ডা মেশিন, যেটা বিশ্বের অন্যতম নিষ্ঠুর ও কার্যকর তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, তার গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ থাকে এই নারীর হাতে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশিত হুমকি, সতর্কবার্তা কিংবা কূটনৈতিক অপমান, এই ভাষাগুলো শীতল হিসেবি ভঙ্গি প্রায় তার লেখা। কিম ইয় জংয়ের শব্দ কেবল কথা নয়, ওগুলো অস্ত্র। তিনি যখন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র বা জাপানের বিরুদ্ধে কোনো বিবৃতি দেন, তখন সামরিক বিশ্লেষকরা সেটাকে সাধারণ বক্তব্য হিসেবে নেন না। বহুবার দেখা গেছে তার বক্তব্যের পরপরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক মহড়া বা সীমান্তে উত্তেজনা বেড়েছে। তিনি সরাসরি যুদ্ধের হুমকি না দিয়েও প্রতিপক্ষকে অপমান করেন, ভয় দেখান, মানসিক চাপ তৈরি করেন। এটি তার কৌশল, ডিপ্লোমেসি নয় বরং ভয়ের মাধ্যমে কূটনীতি। এই কারণেই কিম ইয় জংকে শুধু একজন নেতার বোন বলা ভুল। তিনি উত্তর কোরিয়ার নীরব কিন্তু ধারালো অস্ত্র, যার কলম অনেক সময় বন্দুকের থেকেও বেশি শক্তিশালী। 2020 সালে জুন মাস, কোরিয়ান উপদ্বীপ তখন এমনিতেই উত্তেজনায় টানটান। হঠাৎ করে উত্তর কোরিয়া এক সিদ্ধান্ত নেয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র পথই কেসং শহরে অবস্থিত ইন্টার্ন কোরিয়ান লিজিওজ অফিস মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া হবে। এই অফিসটা শুধু একটি ভবন ছিল না, এটা ছিল দুই শত্রু দেশের মাঝখানে দাঁড়িয়ে থাকা শেষ আসার প্রতীক। আর ঠিক এখানে ইতিহাস বদলে যায়, কারণ এই সিদ্ধান্তের পেছনে যিনি ছিলেন তিনি কিম জং উন নন, তিনি ছিলেন কিম ইয় জং, উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যময় ও সবচেয়ে ভয়ঙ্কর নারী শক্তি। যখন বিস্ফোরণে ভবনটা ধুলোয় মিশে যায়, তখন বিশ্ব বুঝে যায় এই নারী শুধু মুখপাত্র নন, তিনি সিদ্ধান্তও নেন। তিনি শুধু পরিবারের সদস্য নন, তিনি ক্ষমতার কেন্দ্রেই আছেন। কোনো পর্দার আলে থাকা ছায়ামূর্তি নয়, এই ছিল সরাসরি প্রকাশ্য ও নির্মম শক্তি প্রদর্শন। এটাই ছিল প্রথমবার যখন কিম ইয় জং বিশ্বকে দেখিয়ে দেন উত্তর কোরিয়ার ক্ষমতা মানে শুধু একজন পুরুষ নয়, এবং সেই ক্ষমতার প্রতীকই নয়, একেবারে বাস্তব। এই ঘটনার পর থেকেই একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে: কিম ইয় জং আসলে কে? তিনি কি শুধু কিম জং উনের ডান হাত, নাকি ধীরে ধীরে তৈরি হওয়া একজন উত্তরাধিকারী? উত্তর কোরিয়ার মতো দেশে ক্ষমতা কখনো ঘোষণা করা হয় না, বরং বোঝা যায় সংকেত থেকে। আর কিম ইয় জং সেই সংকেতগুলো খুব নিখুঁতভাবে ব্যবহার করেন। কখনো তাকে দেখা যায় বিশাল সামরিক প্যারেডে, মিসাইল, জেনারেল আর লাল পতাকার মাঝখানে দাঁড়িয়ে, আবার কখনো তিনি হঠাৎ করেই মাসের পর মাস অদৃশ্য হয়ে যান। উত্তর কোরিয়ায় এই অদৃশ্য হওয়াটা দুর্বলতা নয়, বরং কৌশল, কারণ সেখানে ভিজিবিলিটি মানেই পাওয়ার। যাকে দেখানো হয় সে গুরুত্বপূর্ণ, আর যাকে হঠাৎ সরিয়ে নেওয়া হয় সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিম ইয় জং ঠিক এই খেলাটাই খেলেন। তিনি যখন দৃশ্যপটে থাকেন তখন বার্তা দেন, যখন থাকেন না তখন জল্পনা তৈরি করেন, আর এই জল্পনাই তাকে আরও শক্তিশালী করে তোলে। বিশ্লেষকরা লক্ষ্য করেছেন, কিম জং উন অসুস্থ থাকলে বা দীর্ঘ সময় জনসমক্ষে না এলে ঠিক তখনই কিম ইয় জং এর উপস্থিতি বাড়ে। গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো তার মুখ থেকেই আসে, যেন ধীরে ধীরে বিশ্বকে অভ্যস্ত করে তোলা হচ্ছে এক নতুন মুখের সঙ্গে। উত্তর কোরিয়ার উত্তরাধিকার কখনো ভোটে ঠিক হয় না, ঠিক হয় রক্ত, ভয় আর দৃশ্যমান ক্ষমতার মাধ্যমে। আর এই তিনটেই কিম ইয় জং এর কাছে। তিনি হয়তো আর সেকেন্ড ইন কমান্ড, কিন্তু ইতিহাস বলে এই অবস্থানই অনেক সময় ভবিষ্যতের সর্বোচ্চ আসনের দরজা হয়ে ওঠে। কিম ইয় জং কখনো ক্ষমতার মঞ্চে উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বক্তৃতা দেয় না। ক্যামেরা, জনতা, হাততালি এসব তার দরকার নেই, কারণ সে জানে আলো আসলে ক্ষমতার শত্রু।
আলো প্রশ্ন তোলে, আলো জবাব চায়, আর এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রশ্ন করার সুযোগই নেই। তার ক্ষমতা প্রকাশ্য নয়, বরং পর্দার আড়ালে, আর ঠিক সেখানেই সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো জন্ম নেয়। তার নিষ্ঠুরতা আবেগের ফল নয়, সে রাগে কিছু করে না, উত্তেজনায় ভুলও করে না, আর প্রতিটি সিদ্ধান্ত ঠান্ডা মাথার, ধাপে ধাপে সাজানো। সে বুঝে আধুনিক দুনিয়া ভয় তৈরি করতে হলে সবসময় ক্ষেপণাস্ত্র ছড়ার দরকার হয় না। কখনো একটি বাক্য, কখনো একটি ছবি, আর কখনো সম্পূর্ণ নীরবতাই যথেষ্ট। সে মিডিয়া মনস্তত্ত্ব বোঝে, জানে কোন হেডলাইন বিশ্বকে কাঁপাবে আর কোন মুহূর্তে চুপ থাকলে বিশ্লেষকরা নিজেদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে দেবে। সময় জ্ঞান তার সবচেয়ে বড় অস্ত্র। বিশ্ব তাকে প্রায় ভুলভাবে ব্যাখ্যা করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাকে বারবার এক স্বৈরশাসকের বোন হিসেবে তুলে ধরে, যেন তার নিজের কোনো রাজনৈতিক সত্তা নেই, যেন সে কেবল রক্তের সম্পর্কে জুড়ে ক্ষমতার কাছাকাছি। এই ভুলটাই সবচেয়ে বড় বিপদ, কারণ বাস্তবে সে শুধু কোনো নেতার ছায়া নয়, সে নিজেই নীতি নির্ধারণের অংশ। অনেক ক্ষেত্রে সে সেই কণ্ঠস্বর যা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই সীমারেখা ঠিক করে দেয়। কোন দিকে উত্তেজনা বাড়বে, কোথায় থামবে, কোথায় হঠাৎ করে কঠোর বার্তা পাবে। এই সূক্ষ্ম ভারসাম্য পেছনে তার প্রভাব গভীর। সে বক্তৃতা দিতে ভালোবাসে না কারণ তার দরকার নেই, অন্যরা কথা বলে সে ফলাফল তৈরি করে। অনেক সময় তার ভূমিকা এতটাই নীরব যে বাইরে থেকে মনে হয় কিছুই ঘটেনি, কিন্তু ভেতরে ভেতরে নীতির কাঠামো বদলে যায়। আর যখন বিশ্ব সেটা বুঝতে পারে, তখন পরিস্থিতি ইতিমধ্যেই বদলে গেছে। এই কারণেই সে এমন একজন মানুষ যাকে বিশ্ব উপেক্ষা করতে পারে না। একাধিক দেশ তাকে সরাসরি নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যা সাধারণত প্রতীকী চরিত্রদের জন্য করা হয় না। কূটনীতিকরা তার নাম উচ্চারণ করার সময় সাবধান হয়ে থাকে, কারণ তারা জানে এই নাম মানে অনিশ্চয়তা। গোয়েন্দা সংস্থাগুলো তাই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে, কারণ তারা বুঝে গেছে সে কেবল প্রতিক্রিয়া জানায় না, সে পরিস্থিতি তৈরি করে। তার একটি নীরব নির্দেশ, একটি সময় মতো দেওয়ার সংকেত, পুরো অঞ্চলের নিরাপত্তার পরিস্থিতি বদলে দিতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো সে কখনো নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করে না। সে ক্ষমাও চায় না, ব্যাখ্যাও দেয় না, নিজের ভাবমূর্তি পরিষ্কার করতে চায়। ইতিহাস আমাদের ভয়ঙ্কর অনেক পুরুষ শাসক দেখিয়েছে, যারা গর্জে উঠেছে, যুদ্ধ ঘোষণা করেছে, আর নিজের শক্তি প্রমাণ করতে গিয়ে সব ভেঙে দিয়েছে। কিন্তু ইতিহাস এটাও শিখিয়েছে, সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা সবসময় সেই মানুষের হাতে থাকে না যে সবচেয়ে জোরে কথা বলে। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শক্তি থাকে তার হাতেই, যে জানে চুপ থাকাই সবচেয়ে শক্তিশালী বার্তা। কারণ সে জানে যখন সে কথা বলবে তখন আর কেউ তাকে থামাতে পারবে না। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।